এত আর কেউ না, আমার জীবনের সবচেয়ে কলুষিত অধ্যায় মিস্টার রাত রায়জাদা। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম রাত হাত দুটো বুকে গুজে মুখে শয়তানি হাসি রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার রাগ লাগছে, মন চাচ্ছে ঠাস করে একটা চড় দেই, যেটা 2 বছর আগে আমি দিতে পারিনি। আমার পাশে তাকাতেই দেখলাম রক্তিম রাগে কটমট করছে, তার চোখ দুটি লাল হয়ে আসছে। সে আমার হাত ছেড়ে একটু এগিয়ে গিয়ে খুবই শান্ত স্বরে বলল, জানিস তো কাপুরুষরাই সর্বদা অন্যকে দোষারোপ করে থাকে, সে যতই ভুল করুক না কেন তার কাছে অন্যের ভুলটাই চোখে পড়ে। রক্তিমের কথা শুনে রাত তার দিকে তেড়ে এসে বলল, কি বললে তুমি? আমি কাপুরুষ? ভাইয়া মুখ সামলিয়ে কথা বলো। রক্তিম মুচকি হেসে বলল, সত্য কথা বললেই সবাই মুখ সামলিয়ে কথা বলতে বলে। রাত নিজের রাগকে কন্ট্রোল করে আমার দিকে তাকিয়ে বলল, তো নিজের নামের পরে রায়জাদা ট্যাগ লাগিয়ে কেমন লাগছে? আমাকে তো বশ করতে পারলে না, তাই আমার ভাইকে বশ করলে খুব ভালো। আমি মেকি হাসি দিয়ে বললাম, রায়জাদা ট্যাগ লাগিয়ে যত না ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে রক্তিমের মতো একজন ভালো মনের মানুষের সাথে আমার বিয়ে হয়েছে বলে। আর আমি যদি বশ করতেই জানতাম তাহলে আপনি আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতেন না, বরং আপনার সো কল্ড জিএফ সারার পিছে যেভাবে ঘুরেন ঠিক সেভাবেই আমার পিছে ঘুরতেন। রাত আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, অনেক কথা শিখে গেছ। আগে তো মুখ দিয়ে টু শব্দ বের হতো না। আমি বললাম, কারণ আগে ভালোবাসা ছিল তাই মুখের উপর কোনো কথা বলতাম না, এখন ঘৃণার কারণে মুখে কিছু আটকায় না। রাত বিরক্ত হয়ে বলল, তোমার এত লেকচার শুনতে পারবো না। তো ভাইয়া কিভাবে নিজের ভাইয়ের এক্সকে বিয়ে করলে? রক্তিম বলল, এত তোর কি আসে যায়? রাত বলল, আরে আমার ইউজ করা জিনিস বিয়ে করেছ তাই জানার অধিকার আমার আছে। রক্তিম রেগে গিয়ে রাতের কলার ধরে বলল, মুখ সামলিয়ে কথা বলবি রাত। অধরা তোর ভাবি, আর শোন সব মেয়েরা তোর গার্লফ্রেন্ডের মতো নির্লজ্জ নয়, তাই ভেবে চিনতে কথা বলবি। বলেই তাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে রুমের উদ্দেশ্যে পা বাড়াল। রক্তিম আর অধরার যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রক্তিমের বলা প্রতিটা কথা তার রাগকে আরো বাড়িয়ে দিয়েছে, আর অধরার এই পরিবর্তন তার সহ্য হচ্ছে না। এই মেয়ে তো কোনোদিন তার মুখের উপর কথা বলেনি, তাহলে আজ এইভাবে সে কথা কিভাবে বলে গেল? রক্তিমকে বুঝাতে হবে, না হলে এই মেয়ে সব শেষ করে দিবে। এগুলো ভাবছে তখনই তার মোবাইল বেজে উঠল। সে পকেট থেকে মোবাইল বের করে দেখল সারা ফোন করছে। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করল, আর তখনই অপর পাশ থেকে সারা বলে উঠল, কি ব্যাপার, ফোন ধরতে এত লেট কেন হয়েছে? রাত শুকনো ঢোক গিলে বলল, কোথায়, আমি তো ফোন দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ করলাম। সারা বলল, এভাবে কেন কথা বলছো? ওই অধরা এসেছে বাসায় তাই গলে গেছো তাই তো? রাত বলল, কি বলছো এসব? কখনো না, তুমি আমার ভালোবাসা তোমাকে ছেড়ে কোনো মেয়ের দিকে তাকি পর্যন্ত না। সারা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার চরিত্র যে কতটা ভালো তা আমি জানি। বলেই ফোন রেখে দিল। রাত ফোন কান থেকে নামিয়ে হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেল। রক্তিম আমাকে রুমে নিয়ে এসে আমার হাত ছেড়ে দিয়ে সে রুমের মধ্যে পায়চারি করা শুরু করল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখন অনেক রেগে আছে। রক্তিম আসলেই অনেক ভালো মনের মানুষ। আজ সে যেভাবে আমাকে সাপোর্ট করছে তার কোনো তুলনা হয় না। রক্তিম এখন জানালার সামনে দাঁড়িয়ে সেই দূর আকাশ দেখতে ব্যস্ত। আমি তার পিছে দাঁড়ালাম, তারপর তার কাঁধে হাত রাখলাম। তার কাঁধে হাত রাখতেই সে সামনে ঘুরে আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। তার এমন ব্যবহারে আমি অবাক হলাম, কিন্তু তাকে বুঝতে না দিয়ে তার পিঠে হাত বুলিয়ে বললাম, কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে সব কথার জবাব দিতে পারব। সে কোনো উত্তর না দিয়ে আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই সে আমার ঘাড়ে মুখ গুজে বলল, আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু আমার যে সহ্য হয় না। আমি বললাম,
লড়াই জিততে হলে সহ্য করতেই হবে। সে আমার ঘাড় থেকে মুখ উঠিয়ে বলল, তুমি পিচ্চি অধরা থেকে বড় অধরা হয়ে গেছ। আমি তাকে বললাম, এখন আমাকে ছাড়েন, আমি রান্নাঘরে যাব। রক্তিম আমাকে ছেড়ে দিয়ে বলল, যাও। ছেড়ে দিল ম। আমি আর অপেক্ষা না করে নিচে রান্নাঘরে চলে আসলাম। তারপর 2 কাপ চা বানিয়ে দাদিমার রুমে চলে আসলাম। দাদিমা আমাকে দেখে খুশি হয়ে উঠে বসলেন। তারপর তার সাথে কথা বলতে লাগলাম। দাদিমার সাথে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। হঠাৎ করে একজন সার্ভেন্ট রুমে এসে বলল, ম্যাডাম, আপনাকে বরসাহেব ডেকেছে। আমি সার্ভেন্টকে বললাম, আমি আসছি। সার্ভেন্ট আমার কথা শুনে চলে গেল। আমি দাদিমাকে বললাম, দাদিমা, আপনি এখন একটু বিশ্রাম করেন, আমি আসছি। দাদিমা বললেন, আমিও যাব তোর সাথে। আমি বললাম, না, আপনি রুমে থাকেন, আমি চলে আসব। বলেই দাদিমার রুম থেকে বের হয়ে আসলাম। তারপর সোজা হলরুমে চলে আসলাম। সেখানে গিয়ে দেখলাম রক্তিম রাত আর তাদের মা সোফায় বসে আছে। ঠিক সামনের সোফায় মুখ গম্ভীর করে বসে আছে রাহাত রায়জাদা, রক্তিমের বাবা। একজন সফল ব্যবসায়ী আমাকে দেখে রক্তিম সোফা থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমার যা বলার আমি বলে দিয়েছি। তুমি যদি চাও আমি এ বাসায় আমার বউ নিয়ে না থাকি, তাহলে এই মুহূর্তে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। রক্তিমের বাবা চুপ করে বসে আছেন। রক্তিমের মা বললেন, তুই এই মেয়ের জন্য আমাদের ছেড়ে চলে যাবি? এতটুকু কদর নেই আমাদের? রক্তিম বলল, বাবা, তুমি যা বলবে তাই হবে। অন্য কেউ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। রাত বলল, ভাইয়া, এই মেয়ে এ বাসায় থাকতে পারবে না। বাবা, তুমি কিছু বলো। রক্তিমের বাবা নীরবতা ভেঙ্গে বললেন, রক্তিম, তুমি যা করেছ ভুল করেছ। এভাবে বিয়েটা না করলেই পারতে। যেহেতু বিয়ে করছ, তো এখন অধরা এই বাসার, এই রায়জাদা বংশের বউ। তাই তোমরা কোথাও যাবে না, এই বাসায় থাকবে। বলেই সে দাঁড়িয়ে পড়ল। রক্তিমের মা কিছু বলতে যাবে, তার আগেই রাহাত রায়জাদা বলল, সাহারা, একটা কথা আর বলবে না। মাথা ধরেছে। আর রক্তিম, আমার রুমে এসো একটু পর, বলেই সে চলে গেল। আমি মুচকি হেসে রক্তিমের মায়ের আর রাতের দিকে তাকালাম। তারা জ্বলজ্বল করে জ্বলছে। আমি তাদের কিছু না বলে রুমে এসে পড়লাম। রক্তিম তার বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে তার বাবা বলল, ভিতরে আসো। রক্তিম নিঃশব্দে ভিতরে প্রবেশ করল। রক্তিমে বাবা বলল, বসো। রক্তিম তার বাবার সামনের ডিভানে বসে পড়ল। তার বাবা বলল, রক্তিম, তুমি আমার ছেলে, তাই আমি অধরাকে অস্বীকার করতে পারবো না, কারণ অধরা এখন তোমার বউ, তাই তার এ বাসায় অধিকার আছে। তোমরা সুখী হও, এটাই আমার দোয়া। রক্তিম তার বাবার হাত ধরে বলে, ধন্যবাদ বাবা, আমাকে বোঝার জন্য। রক্তিমে বাবা কার্বাড খুলে একটা বক্স বের করলেন এবং রক্তিমের হাতে সেই বক্সটা দিয়ে বলল, এটি তোমার বউয়ের উপহার আমার তরফ থেকে। এখন যাও, আমি রেস্ট করব। রক্তিম মুচকি হেসে রুম থেকে বের হয়ে আসলো। তারপর নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াল। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রক্তিম রুমে এসেই আমার নাম ধরে ডাকল। আমি বারান্দা থেকে বের হয়ে রুমে যেতেই দেখি রক্তিম হাতে একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, এটা কি? রক্তিম আমতা আমতা করে বলল, তুমি কিছু মনে করো না, বাবা তোমাকে উপহার দিয়েছে। আমি বললাম, কি আছে এতে? রক্তিম বক্স খুলল। বক্সে একজোড়া বালা আছে। আমি রক্তিমকে বললাম, এটা আপনার কাছে রেখে দিন, আমার এসবের প্রয়োজন নেই। বাবার দোয়াই যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। রক্তিম বলল, ঠিক আছে, আমি চলে আসতে নিব। তখনই রক্তিম আমার হাত ধরে বলল, কোথায় যাও? আমি বললাম, দাদিমার কাছে। রক্তিম আমাকে একটানে নিজের কাছে এনে বললেন, কোথাও যাওয়া হচ্ছে না। আমি বিরক্ত হয়ে বললাম, তাহলে কি করব? রক্তিম বলল, আমাকে দেখো।
আমি মুখ বাঁকিয়ে বললাম, আপনাকে দেখে কি করব? দাদিমার সাথে কথা আছে। ছাড়েন। রক্তিম আমাকে বলল, তাহলে চলো আমিও যাব। অতঃপর রক্তিম আর আমি দাদিমার রুমে চলে আসলাম। দাদিমার সাথে আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম। রক্তিমের ভার্সিটিতে ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় সে চলে যায়। আমি দাদির রুমেই থেকে গেলাম। কিছুক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম। মাকে ফোন করে বললাম যে আমার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে আমি এসে নিয়ে যাব, কারণ আমার সব নোট বাসায়। এভাবেই আমি পুরো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাটালাম। রাত 8টায় রক্তিম ফিরে এসে দেখে অধরা গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। রক্তিম অধরাকে এভাবে দেখে বলল, কি হয়েছে, কি ভাবছ? বিছানায় বসে বসে ভাবছিলাম যে আমার জীবনে কতটা পরিবর্তন হয়েছে এই 2 দিনে। তখনই রক্তিমের কণ্ঠ কানে আসে। আমি মুখ তার দিকে করে বললাম, কিছু না। আপনার মা সবাইকে একসাথে রাতের খাবার খেতে বলেছেন। রক্তিম বলল, তোমাকে নিজে এসে বলেছে? আমি বললাম, না, সার্ভেন্ট এসে বলে গিয়েছে। রক্তিম বলল, অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম, আচ্ছা। কিছুক্ষণ পর রক্তিম আর আমি নিচে নেমে দেখি সবাই খাবার টেবিলে বসে পড়েছে। রক্তিম চেয়ার টেনে বসে আমাকে ইশারা করল বসার জন্য। আমি বসে পড়লাম। রক্তিম আমার পাশে বসে পড়ল। রক্তিমের বাবা বলল, খাওয়া শুরু করো, সবাই এসে পড়েছে। হঠাৎ রাত বলল, না বাবা, সারা আসবে, একটু অপেক্ষা করো। রাতের কথা শেষ হতেই সারা এসে উপস্থিত। রাত সারাকে দেখে তার দিকে এগিয়ে তাকে জড়িয়ে ধরল। আমি চোখ সরিয়ে নিলাম। 2 বছর আগে ঠিক এভাবে আমাকেও না, এগুলো কি ভাবছি। সারা আর রাত টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারা সবাইকে একসাথে কুশলাদি করল। খাবার টেবিলে রক্তিম, আমি আর বাবা কোনো কথা বলিনি। রাত, সারা আর সাহারা রায়জাদার মুখ চলছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যেতে নিব, তখনই সারা বলে উঠল, অধরা, অভিনন্দন রক্তিম, আর তোমার বিয়ে হয়েছে। যাক, এক ভাইকে পাওনি তো কি হয়েছে, আরেক ভাইকে বশ করেছ। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমি তো কারো ভালোবাসা ছিনিয়ে নিয়ে সম্পর্ক গড়েনি, বরং কেউ আমাকে ভালোবাসা দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আর রক্তিম তোমার বড়, আর রাতের সাথে তোমার বিয়ে হলে সে হবে তোমার ভাসুর। তাই রক্তিম ভাই বলবে গট ইট বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রক্তিম বিছানায় শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। আমি দেরি না করে তার পাশাপাশি শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই চোখের সামনে 2 বছর আগের সব স্মৃতি চলে আসছে। 2 বছর আগে ভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা মাত্র শুরু হয়েছে। সবগুলো পরীক্ষা আমি ঠিকভাবে দিতে পেরেছিলাম, কিন্তু শেষের পরীক্ষার দিন আমি যে বাসে ছিলাম সেটা নষ্ট হয়ে যায়। আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করি। অসাবধানতার কারণে আমি একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। আমি ব্যথা পেয়ে রাস্তার মাঝখানে পড়ে যাই। ভাগ্য ভালো ছিল যে শুধু হাত পায়ে ছোট ছোট ক্ষত হয়েছিল। আমাকে এভাবে পড়ে যেতে দেখে গাড়ির মালিক বের হয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে অস্থির গলায় বললেন, আপনাকে এখনই হাসপাতালে নিতে হবে। আমি মাথা উঠিয়ে তার দিকে তাকাতেই দেখলাম, আমি তাকিয়ে দেখলাম একজন যুবক চোখে সানগ্লাস পরে আমার সামনে বসে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমি তাদের দেখে আরো ঘাবড়ে যাই। সেই যুবকটি আমার অবস্থা বুঝতে পেরে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এখানে কি সিনেমা চলছে যে সবাই তাকিয়ে আছেন? যার যার কাজে চলে যান। যুবকটির কথায় অনেকে মাথা নিচু করে চলে যায়, আবার অনেকে বিড়বিড় করতে করতে নিজ নিজ কাজে চলে যায়। সবাই চলে যাওয়ার পর সে যুবকটি আমাকে বলল, আপনার কি বেশি লেগেছে? আমি তাকে বললাম, না। সে বলল, আপনাকে আমি হাসপাতাল নিয়ে যাব, চলেন আমার সাথে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে আমি বললাম,
আমাকে প্লিজ আমার ভার্সিটিতে ড্রপ করে দিবেন। আমার পরীক্ষা মিস হয়ে যাবে। সে বলল, অবশ্যই। আপনার ভার্সিটি কোথায়? আমি বললাম, এখান থেকে মাত্র 20 মিনিট লাগবে। সেই যুবকটি হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে উঠে দাঁড়ান। আমি কাঁপা কাঁপা হাতে তার হাত ধরে উঠে দাঁড়ালাম। সে আমাকে খুবই যত্ন সহকারে গাড়িতে বসিয়ে দিল। তারপর তিনি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে শুরু করলেন। সে আমাকে জিজ্ঞেস করলেন, আপনার ভার্সিটির নাম কি? আমি বললাম, ভার্সিটি। সে একটু হেসে বলল, আমিও সেই ভার্সিটিরই স্টুডেন্ট, আমার নাম রাত রায়জাদা। আমি মুচকি হেসে বললাম, আমার নাম অধরা। রাত বলল, কোনো ইয়ার? আমি বললাম, প্রথম বর্ষ। রাত বলল, আমি তৃতীয় বর্ষ। আর হ্যাঁ, আমি সিনিয়র দেখে ভাইয়া বলবে না, আমার এই ডাকটা ভালো লাগে না। তার কথায় মুচকি হেসে সামনের দিকে তাকালাম। রাত আবার বলল, সরি, আমার জন্য তোমার এত কষ্ট পেতে হলো। আমি বললাম, আপনার জন্য না, নিজের অসাবধানতার জন্য। কিছুক্ষণ পর আমরা ভার্সিটি পৌঁছে গেলাম। আমি রাতকে ধন্যবাদ বলেই দৌড়ে ক্লাসরুমে চলে গেলাম। সেদিনের পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে। আমার হাত থেকে এখনো রক্ত পড়ছিল। হঠাৎ কেউ আমার হাতে রুমাল চেপে ধরে। আমি সেই ব্যক্তির মুখের তাকাতেই বলল, এখন তো পরীক্ষা শেষ, চলো ডাক্তারের কাছে। আমি রাতের কথা শুনে বললাম, ডাক্তারের প্রয়োজন নেই, একটা ব্যান্ডেজ লাগালেই ঠিক হয়ে যাবে। রাত বলল, তাহলে চলো, সামনেই ফার্মেসি আছে। আমি তার কথায় রাজি হয়ে ফার্মেসিতে চলে গেলাম। ব্যান্ডেজ করে সেদিন আমরা যে যার মতো বাসায় ফিরে আসলাম। এরপর অনেক দিন চলে গেল, আমার রাতের সাথে কোনো দেখা হয়নি। আমার আর রাতের আবার দেখা হয় ভার্সিটির এক প্রোগ্রামে। সেদিন আমি নীল রঙের শাড়ি পরেছিলাম আর আমার বান্ধবীদের সাথে অডিটোরিয়ামের এক কর্নারে বসে কথা বলছিলাম। তখনই একটা ছেলে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম কি অধরা? আমি বললাম, জি। সেই ছেলেটি বলল, তোমাকে রাত ডেকেছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ডাকছেন তিনি? সেই ছেলেটি বলল, যাওয়ার পরই বুঝতে পারবেন। রাত তৃতীয় তলার 301 নাম্বার রুমে আছে। আমি সেই ছেলেটিকে বললাম, আমি একা কোথাও যাব না, আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে যাব। সেই ছেলেটি বলল, কোনো প্রবলেম নেই। আমি আমার ফ্রেন্ড লিমাকে সেদিন আমার সাথে নিয়ে চলে গিয়েছিলাম তৃতীয় তলার 301 নাম্বার রুমে। আমি রুমে ঢুকেই দেখেছিলাম রাত কালো রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স নিয়ে। সে আমাকে দেখেই বলল, অধরা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো। সে মুচকি হেসে বক্সটা আগে বাড়িয়ে দিয়ে বলল, এটি তোমার জন্য, আমি যে তোমাকে সেদিন কষ্ট দিয়েছিলাম, এই গিফটটাই আমার তরফ থেকে সরি হিসেবে গ্রহণ করো। আমি সাথে সাথে বললাম, এটা আমি নিতে পারবো না। রাত বলল, প্লিজ নিয়ে নেও। যদি তুমি এটা না নেও তাহলে ভাববো তুমি আমার সরি গ্রহণ করনি। সেদিন আমি বাধ্য হয়ে সেই গিফটটা নিয়ে নেই। রাত এতে অনেক খুশি হয়েছিল। তারপর আমি আবার অনুষ্ঠানে চলে যাই। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি বাসায় এসে ওই বক্সটা খুলে দেখি অনেকগুলো রেশমি চুড়ি। সেই চুড়িগুলো অনেক সুন্দর ছিল। এভাবেই প্রতিদিন আমার সাথে রাতের দেখা হতো, কথা বলতাম। সে আমার অনেক খেয়াল রাখত, আমাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়ে ওঠে। আমিও রাতের প্রতি অন্যরকম কিছু অনুভব করতে শুরু করলাম, কিন্তু নিজের অনুভূতিগুলোকে আমি প্রশ্রয় দিতাম না। যদি রাত আমাকে ফিরিয়ে দেয় আর আমাদের বন্ধুত্বটা ভেঙে যায়। কিন্তু একদিন আমার এই ভুল ভেঙে যায়। সেদিন আমি ভার্সিটির ক্যান্টিনে বসে কথা বলছিলাম, হঠাৎ আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়।
আমি যখনই না করতে যাব তখনই রাত কোথা থেকে এসে সেই ছেলেটির নাক বরাবর ঘুষা মেরে নিচে ফেলে দিয়ে তাকে বেধড়ক পিটাতে থাকে। রাতের বন্ধুরা তাকে খুব কষ্টে তাকে থামায়, আমি একপাশে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করছিলাম। তখনই রাত আমার দিকে তাকাতেই আমি দুকদম পিছে চলে যাই। রাত হনহন করে আমার সামনে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে যায়। ভার্সিটির একটা খালি রুমে নিয়ে যায়, তারপর আমার দুগালে হাত রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে অন্য কাউকে আমি সহ্য করতে পারবো না। বলেই আমাকে জড়িয়ে ধরে। আমিও মুচকি হেসে সেদিন রাতকে জড়িয়ে ধরি আর নিজের ভালোবাসা প্রকাশ করি। আমাদের দিনগুলো ভালোই কাটছিল। আমার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো। আমি বাকি সব বিষয় ভালো করলেও একটি বিষয়ে একটু খারাপ নাম্বার আসে। আমি অনেক মন খারাপ করে ফেলি। রাত আমাকে বলল, অধরা, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে একটা কোচিং সেন্টারের ঠিকানা দিচ্ছি, আমার ভাইয়ের সেটা। আমি রাতের সাথেই কোচিং সেন্টারে চলে যাই। সেখানেই আমার সাথে দেখা হয় রক্তিম রায়জাদার। সে আমার সাথে গম্ভীরভাবে সব সময় কথা বলতেন। ক্লাসে তিনি ভীষণ কড়া ছিলেন, কিন্তু তিনি আমাকে অনেক সাহায্য করতেন পড়ার বিষয়ে। কিন্তু সে 4 মাস পর আমেরিকা চলে যায়। কেন, কি জন্য সে চলে যায় এটা কেউ জানে না। আমিও আর এ বিষয় নিয়ে ঘাটাইনি, ব্যস্ত হয়ে যাই পড়াশোনা নিয়ে। এরই মধ্যে বাবার আরেকটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবার এক পা ফ্র্যাকচার হয়ে যায়। বাবার ইনকামে সংসারে চলে, কিন্তু এখন বাবার অবস্থা ভালো না। তাই আমি কয়েকটা টিউশনি জোগাড় করি। রাতের ব্যাপারে আমার বাসায় সবাই জানত, তাই রাত আমাদের বাসায় এসে বাবাকে দেখে গেল একদিন। এরই মধ্যে আমি আরও ব্যস্ত হয়ে পড়লাম। রাতকে ঠিকমতো টাইম দিতে পারতাম না, তাই রাত অনেক অভিযোগ করত। আমি তাকে বুঝিয়ে বলতাম, সে বুঝতে চাইতো না। একদিন সে জেদ ধরল তার বাসায় যেতে হবে। আমি সেদিন তার সাথে চলে গেলাম রায়জাদা ভিলায়। সাহারা রায়জাদার চেহারা দেখেই বুঝেছিলাম সে আমায় পছন্দ করেননি, কিন্তু ছেলের জন্য চুপ ছিলেন। দাদিমা আমাকে অনেক আদর করতেন, মাঝে মাঝে তাদের বাসায় যাওয়া হতো। কিছুদিন পর দেখলাম রাত আমাকল আগের মতো কেয়ার করে না, কথা বলে না। আমি ফোন করলে বিজি বলে যখন জিজ্ঞেস করি তখন সে বলে ফ্রেন্ডদের সাথে কথা বলে, তাই বিজি ছিল। আমিও তার কথা বিশ্বাস করে ফেলতাম, তার উপরে টুশব্দও করতাম না। কিন্তু একদিন আমার মোবাইলে আননোন নাম্বার থেকে অনেকগুলো ছবি আসে। আমি ছবিগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাত একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। প্রথমে আমি ভেবেছিলাম এটা মিথ্যা, কিন্তু পরক্ষণে আমার মোবাইলে একটা মেসেজ আসলো। সেখানে লেখা, তোমার ভালোবাসা অন্য কারো সাথে, এটা তোমার অবশ্যই বিশ্বাস হবে না। তাই আজ বিকেলে ভার্সিটির পিছনে চলে এসো, দেখে নিও তোমার ভালোবাসা কি করে বেরাচ্ছে। আমি সেই নাম্বারে অনেকবার ট্রাই করি, কিন্তু সেটা বন্ধ। আমি রাতকেও কল করি, কিন্তু তাকে ব্যস্ত বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভার্সিটি যাব। সেদিন বুকে পাথর রেখে আমি বিকেলবেলা ভার্সিটির পিছনে চলে গেলাম। আর সেখানে গিয়ে দেখি রাত একটা মেয়ের সাথে বসে আছে। রাতের হাত সেই মেয়ের কোমরে রাখা। এই দৃশ্য দেখে আমার চোখে আপনা আপনি পানি চলে আসে। সেই মেয়েটি আর কেউ নয়, সারা ছিল। আমি আড়ালে দাঁড়িয়েই তাদের সব কর্মকাণ্ড লক্ষ্য করছি। রাত সারার সাথে হেসে হেসে কথা বলছে আর সারাকে তার কাছে টেনে নিচ্ছে। আমি আর সইতে না পেরে সেখান থেকে চলে আসি বাসায়। বাসায় এসে কাউকে কিছু না বলে দরজা বন্ধ করে কান্না করতে থাকি। তখনই আমার ফোন বেজে উঠে। আমি কান্না বন্ধ করে ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে নারী কণ্ঠ কেউ বলে উঠে, অধরা, কেমন আছো? আমি বললাম, কে আপনি? সেই নারী উচ্চস্বরে হেসে বলল, আরে তোমার দুঃখের জীবনের শুরুটা তো আমার দ্বারাই হলো, আর আমাকে চিনতে পারছো না। আমি এবার রেগে গিয়ে বললাম, কি বলতে চান সরাসরি বলেন। সেই নারী বলল, আমি রাতের মা সাহারা রায়জাদা। তার নাম শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাতের মা এসব করছে? আমি কাঁপা কাঁপা গলায় বলল,
আন্টি আপনি এগুলো কেন করছেন? রাতের মা বলল, তুমি কি মনে করছো তোমার মতো নিম্নবংশের মেয়ে হবে আমার ছেলের বউ? কখনো না। তার কথা শুনে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি বললাম, আন্টি এসব কি বলছেন? আমি আর রাত তো দুজন দুজনাকে ভালোবাসি। রাতের মা তাচ্ছিল্যের সুরে বললেন, তুমি হয়তো ভালোবাসো, আমার ছেলে তোমাকে আর ভালোবাসে না, সে এখন সারাকে ভালোবাসে। রাতের মায়ের কথায় আমি তাকে বললাম, এসব আপনি করেছেন তাই তো? সে একটু হেসে বলল, জি। আমি বললাম, রাতকে আমি সব বলে দিব, আপনি যে কত নিচু মনের মানুষ তা আমি আজ বুঝলাম। রাতের মা বলল, তুমি বলবে আর আমার ছেলে বিশ্বাস করবে? আমার ছেলে সে কখনো তার মায়ের বিরুদ্ধে যাবে না, তবুও যদি তুমি বলতে চাও তাহলে আজ রাতে আমাদের বাসায় এসে রাতকে সব বলে দিও। আমি বললাম, অবশ্যই আপনার মতো খারাপ ব্যক্তির কথা তাকে জানাতেই হবে। বলেই ফোন রেখে দিল। আমি রাতের বাসায় যাব, আর আজ রাতেই যাব, তার মায়ের সব কথা তাকে বলবো। তারপরও যদি সে বলে তার ভালোবাসা সারা, তাহলে আমি সরে যাব তার জীবন থেকে। এ কথা ভেবে চোখ মুছে নিলাম। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ছিল। সেই রাতে যখন আমি বাসা থেকে বের হতে যাব তখনই বাবা বললেন, তুই এত রাতে কোথায় যাস? আমি বাবার প্রশ্নে অনেক কষ্টে কান্না লুকিয়ে বললাম, বাবা একটু কাজ আছে। বাবা বলল, আমি তোকে একা কোথাও যেতে দিব না। আমি কান্নামাখা কণ্ঠে বললাম, বাবা প্লিজ যেতে দেও। বাবা বলল, তুই কান্না করছিস কেন? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেললাম। মা আর ভাইয়েরা আমার আওয়াজ শুনে চলে আসে। মা এসেই আমাকে ধরে বলে, কি হয়েছে মা তোর? আমি কান্না থামিয়ে ভাইদের উদ্দেশ্যে বললাম, তোরা রুমে যা। ভাইরা বলল, কি হয়েছে আপি তোমার? আমি বললাম, কিছু না, তোরা রুমে যা। ভাইয়েরা চলে গেল। তারা চলে যেতেই আমি মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। মা আমাকে বারবার জিজ্ঞেস করছে। আমি কান্না থামিয়ে মা বাবাকে সব বললাম। মা বাবা আমার কথা শুনে বললেন তারাও আমার সাথে যাবে। আমি তাদের অনেক বুঝালাম, কিন্তু শেষমেশ তাদের জেদের কাছে আমি হার মানলাম। মা বাবাকে নিয়ে চলে গেলাম রায়জাদা ভিলায়। সেখানে গিয়ে দেখলাম পুরো বাসা সুন্দর করে সাজানো আর মানুষে গিজগিজ করছে। আমি বুঝতে পারলাম এখানে পার্টি চলছে। বাবা মা আর আমি বাসার ভিতরে ঢুকলাম। রাতকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। তখনই একজন সার্ভেন্ট কল জিজ্ঞেস করলাম, রাত কোথায়? সেই সার্ভেন্ট বলল, রাত স্যার একটু পর আসবে। আপনি কে? আমি বললাম, কেউ না। রাতের অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাত চলে আসলে, সাথে সারাও আছে। তাকে দেখেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি তার সামনে দৌড়ে চলে গেলাম। রাত আমাকে দেখেই অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? আমি বললাম, রাত আমি তোমাকে কিছু কথা বলে চলে যাব। রাত বলল, অধরা শুনো, আমি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না। সারাকে আমি ভালোবাসি। আমার মনে হয় এখন আমাদের মুভ অন করা উচিত। রাতের কথা শুনে আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল, বুকে চিনচিন ব্যথা হচ্ছিল। আমি নিজেকে সামলিয়ে বললাম, রাত তোমার মা আমাকে কখনো মেনে নিতে চায়নি, তাই তো তোমাকে এই মেয়ের সাথে লেলিয়ে দিয়েছে। আমাকে সে সবসময় নিচু ভেবে গেছে। প্লিজ রাত বিশ্বাস করো। কথা শেষ করতেই আমার গালে একটা থাপ্পড় পড়ে। আমি সামনে তাকিয়ে দেখি রাত আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মা বাবা আমাকে পিছন থেকে ধরে ফেলে। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাত আমার দিকে আঙ্গুল তুলে বলল, বেয়াদব মেয়ে, আমার মায়ের ব্যাপারে তুই এসব কিভাবে বললি? আমার মা একদম ঠিক বলেছিল, তুই বেহায়া আর তোর পুরো পরিবার খারাপ।
তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা রাতের কথা শুনে বলল, এই ছেলে মুখের জবান ঠিক করে কথা বলো। রাত বাবার কথার জবাব না দিয়ে গার্ডদের বলল, এই মুহূর্তে এই কীটগুলোকে বাসা থেকে বের করো। আমি চোখের পানি মুছে বললাম, থাক রাত রায়জাদা, আমরা আমাদের রাস্তা চিনি, আপনার এত কষ্ট করতে হবে না। ভালো থাকবেন। বলেই বাবা মাকে নিয়ে চলে আসি তাদের বাসার বাহিরে। সেদিন বাবার চোখেও পানি ছিল। আমি সেদিনের কথা ভাবলে এখনো বুকে ব্যথা করল। এজন্য নয় যে রাত আমাকে ধোঁকা দিয়েছে, বরং বাবার আর মায়ের অপমান সেদিন সহ্য করতে পারিনি। সাহারা রায়জাদা শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি। আমার বাবার ব্যবসাও সে বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাবা ধীরে ধীরে আবার ব্যবসা শুরু করে। বর্তমান অতীতের কথা ভাবতেই চোখ দিয়ে পানি বেয়ে পড়ল। সেদিনের অপমান আমি কোনোদিন ভুলব না। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি পিটপিট করে চোখ খুললাম আর দেখলাম রক্তিম আমাকে জড়িয়ে ধরে রেখেছে। তাকে একদম ছোট বাচ্চার মতো লাগছে, ঠোঁট উল্টি এসে ঘুমিয়ে আছে। আমি মুচকি হেসে যখন রক্তিমের কপালে ঠোঁট ছুঁয়ে দিতে চাইলাম, কিন্তু কিসের যেন জোরতা কাজ করছে। আমি রক্তিমকে বন্ধু হিসেবে মেনে নিতে পেরেছি, কিন্তু স্বামী হিসেবে মানতে হয়তো একটু সময় লাগবে। আমার মনে রক্তিমের জন্য হয়তো সেই রকম কোনো অনুভূতি নেই, কিন্তু হ্যাঁ, তার প্রতি আমার যেসব দায়িত্ব আছে তা অবশ্যই পালন করব। তাকে আমার মনে ধীরে ধীরে জায়গা দিতে হবে, কারণ সে আমার স্বামী। সকালে রক্তিমের ঘুম ভাঙতেই সে নিজেকে বিছানায় একা আবিষ্কার করল। আশেপাশে কোথাও অধরাকে খুঁজে না পেয়ে বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে চেক করল, সেখানেও অধরা নেই, ওয়াশরুম খালি। সে মনে মনে বলল, এই মেয়েটা গেল কোথায়? রক্তিম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার শার্ট, প্যান্ট, ঘড়ি, ওয়ালেট সব বিছানায় সাজিয়ে রাখা। এগুলো এভাবে সাজিয়ে রাখা দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে রেডি হতে শুরু করল। সকালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিচে এসে সবার জন্য নাস্তা রেডি করলাম। তারপর দাদিমার রুমে গিয়ে তার সাথে চা খেয়ে আবার উপরে আসি। এসে দেখি রক্তিম ওয়াশরুমে তার সব প্রয়োজনীয় জিনিস বিছানায় সাজিয়ে রেখে আবার নিচে এসে সব নাস্তা টেবিলে সাজালাম। সার্ভেন্টরা আমার সাহায্য করল। রক্তিম নিচে এসে দেখে অধরা নাস্তা টেবিলে রাখছে। সে মুচকি হেসে অধরার পিছে দাঁড়িয়ে পড়ে অধরা সামনে ঘুরতেই রক্তিমের সাথে ধাক্কা লাগে। রক্তিম তার কোমর জড়িয়ে ধরে, নিজের সাথে চেপে ধরে। অধরা চোখ বড় বড় করে ফেলে। তা দেখে রক্তিম বলল, এমন বড় করছো কেন? চোখ বের হয়ে যাবে তো। আমি নাস্তা টেবিলে রেখে যেই না পিছে ঘুরব, রক্তিম আমাকে জড়িয়ে ধরে। আমি তার দিকে রাগী চোখে বলি, কি করছেন আপনি? এখনই সবাই এসে পড়বে। রক্তিম ভাবলেশহীনভাবে বলল, তো কি হয়েছে? আমি তোমার বর, তোমাকে জড়িয়ে ধরতেই পারি, এতে কি সমস্যা? আমি তার দিকে রাগে কটমট করে তাকালাম আর বললাম, আপনি তো বড্ড অসভ্য। রক্তিম মুখ টিপে হাসল, তারপর আমাকে আরো কাছে টেনে বলল, তোমার জন্যই তো আমি অসভ্য। আমি ভেংচি কেটে বললাম, আপনি শুধু অসভ্য না, ফাজিলও। রক্তিম কিছু বলবে তার আগেই পিছন থেকে পুরুষালী কণ্ঠে বলে উঠল, ডাইনিং রুমকেও তোমরা বেডরুম বানিয়ে নিয়েছ। সেই ব্যক্তির কথায় রক্তিম আমাকে ছেড়ে দেয়। তারপর আমার সাথে দাঁড়িয়ে সামনে দিকে তাকিয়ে দেখে রাত দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে। রক্তিম মুচকি হেসে বলল, রাত, অধরা আমার বউ, ওর সাথে কোথায় কিভাবে থাকতে হবে তা আমাকে না বললেই খুশি হব। রাত রেগে বলল, ভাইয়া তুমি তো এমন ছিলে না। রক্তিম বলল, যে যেমন তার সাথে ব্যবহারও তেমন করতে হয়। এই বলেই রক্তিম চেয়ারে বসে পড়ল। তারপর আমাকে বলল, অধরা, নাস্তা দাও, আমার অনেক জরুরি কাজ আছে। আমি রক্তিমের কথা শুনে তার প্লেটে খাবার তুলে দিল।
রাতও এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল, প্লেট হাতে নিয়ে নিজের খাবার নিজেই নিল। রক্তিমের খাবার শেষ করল, হাত ধুয়ে আমার শাড়ির আঁচল দিয়ে হাত আর মুখ মুছে বলল, অধরা, আমার আজকে আসতে একটু দেরি হবে। তুমি টেনশন করো না। আমি বললাম, আজ মায়ের বাসায় যেতে চেয়েছিলাম। আমার অনেক জিনিসপত্র বাসায় রয়ে গেছে। রক্তিম বলল, আমি কাউকে দিয়ে আনিয়ে দিব। এখন আমি আসি বলেই আমার কপালে ঠোঁট ছুঁয়ে এসে চলে গেল। রক্তিমকে বিদায় দিয়ে নিজের রুমে যেতে নিব, তখনই রাত বলে উঠল, ভালোই চলছে বিয়ের জীবন। আমি তার কথায় মুচকি হেসে বললাম, অনেক ভালো। রাত বলল, ভালো তো আমাকে বাসো সংসার আমার বড় ভাইয়ের সাথে করছো। বেশ ভালো। এবার আর সহ্য করতে পারলাম না, রাতের সামনে এগিয়ে গিয়ে তাকে কষিয়ে থাপ্পড় মেরে বললাম, আমি আপনার ভাবি হই, সো গিভ মি দ্য রেসপেক্ট। রাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় সাহারা রায়জাদা সেখানে উপস্থিত হল। রাতকে এভাবে দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রাত কিছু না বলে সেখান থেকে হনহন করে চলে যায়। সাহারা রায়জাদা তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে আমাকে বলল, তুই কি করেছিস? আমি বললাম, জবাব দিয়েছি। বলেই চলে আসলাম রুমে। সারাদিন এভাবেই কেটে গেল, রান্না করলাম আর দাদির সাথে কথা বললাম। রাত 9:30, এখন পর্যন্ত রক্তিম বাসায় আসেনি, তাই বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমি তার স্পর্শ পেয়ে তার স্পর্শ পেয়েই আমি বুঝে গেলাম যে কে এই ব্যক্তি। আমি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললাম, বাসায় এসেই আপনার অসভ্যতামি শুরু করে দিল ন? সেই ব্যক্তিটি বলল, সারাদিন বউকে কাছে পাইনি, এখন পেয়েছি তাই জড়িয়ে ধরেছি, কোনো সমস্যা আছে? আমি বললাম, রক্তিম ফ্রেশ হয়ে আসেন, খাবার সার্ভ করছি। হ্যাঁ, এই ব্যক্তিটি আর কেউ নয়, রক্তিম। সে আমাকে ছেড়ে দিয়ে বলল, তুমি খাবার রেডি করো, আমি আসছি। বলেই সে রুমে চলে গেল আর আমি নিচে রান্নাঘরে চলে আসলাম। খাবার নিয়ে উপরে রুমে চলে আসলাম। টেবিলে সব খাবার সাজিয়ে রাখলাম। একটু পর রক্তিম ওয়াশরুম থেকে বের হলেন। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বললেন, তুমি খেয়েছ? আমি বললাম, না। সে বলল, আমার জন্য অপেক্ষা করছিলে। আমি বললাম, এত বকবক না করে খেতে আসেন। রক্তিম শয়তানি হেসে বলল, তোমাকে খেতে আসব? আমি এবার রেগে বললাম, আপনি আবার ফাজলামো শুরু করেছেন। রক্তিম হেসে বলল, আচ্ছা, আর ফাজলামো করব না। বলেই সে খেতে বসে পড়ল। আমিও তার পাশেই বসে পড়লাম। খাওয়া শেষ করে আমি সব গুছিয়ে উপরে এসে দেখলাম রক্তিম বিছানায় বসে তার মোবাইলে গেম খেলছে। আমি দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি বাঁধতে শুরু করলাম। হঠাৎ আয়নায় চোখ পড়তে দেখি রক্তিম আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। আমি তার হাসি দেখে ভ্রুকুচকে তার দিকে ঘুরে কোমরে হাত দিয়ে বললাম, হাসছেন কেন? এখানে কি কমেডি সিন হচ্ছে? রক্তিমের মুখের হাসি আরো চওড়া হলো। সে বলল, তোমাকে এভাবে জ্বালাতে আমার খুব ভালো লাগে। আমি তার কথায় অবাক হয়ে বললাম, আপনি কি পাগল? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, আর তোমাকে রাগলে অনেক সুন্দর দেখা যায়। এই মানুষটি আসলেই পাগল, রাগলে বলে কাউকে সুন্দর দেখা যায়। আমি তার সাথে কথা না বাড়িয়ে চুল ঠিক করে বিছানার একপাশে বসে পড়লাম। আমি বসতেই রক্তিম আমার কোলে মাথা রেখে বলে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে বাসায় একা থাকতে? আমি বললাম, একা কোথায় ছিলাম? কত মানুষ ছিল বাসায়। রক্তিম বিরক্তি নিয়ে বলল, এই বাসায় আমি আর দাদি ছাড়া কেউ তোমাকে পছন্দ করে না, তাই আমি জিজ্ঞেস করলাম যে আমার অনুপস্থিতিতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না, কোনো কিছু হয়নি। আর কিছু হলেও আমি সবকিছু সামলাতে পারব। রক্তিম বলল, হ্যাঁ জানি,
আপনি বড় সাহসী নারী। আমি বললাম। রক্তিম, একটা প্রশ্ন করি? রক্তিম বলল, করো। আমি বললাম, 2 বছর আগে কাউকে কিছু না বলে আপনি দেশান্তর কেন হলেন? এই প্রশ্নটা শোনার সাথে সাথে রক্তিমের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সে কিছু বলছে না, শুধু ঘন ঘন শ্বাস নিচ্ছে, হয়তো নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি তার কোনো জবাব না পেয়ে বললাম, কি হয়েছে রক্তিম? কথা বলছেন না কেন? আমার প্রশ্নের জবাব কি আপনি দিবেন না? আমার কথা শেষ হওয়ার পরই রক্তিম আমার কোল থেকে মাথা উঠিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অধরা, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলেই যেই সে শুয়ে পড়তে নিবে তখনই আমি বললাম, প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন? একটা সামান্য প্রশ্নের কোনো জবাব নেই আপনার কাছে? আমার কথায় রক্তিম আমার দিকে চোখ তুলে তাকালো। তার চোখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। তার চোখ দুটি অসম্ভব লাল, হাত দুটো মুঠ করে সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলল, রক্তিম রায়জাদার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই অধরা। তাই একই প্রশ্ন বারবার করে আমার রাগ বাড়িয়ে দিও না, তোমার জন্য ভালো হবে না। তার কথায় আমি বিছানা ছেড়ে নেমে তার মুখোমুখি দাঁড়ালাম। তারপর তাকে বললাম, রক্তিম, আমি আপনাকে কোনো ভুল কিছু জিজ্ঞেস করিনি। আপনি চাইলেই জবাব দিতে পারতেন, হয়তো কোনো রহস্য আছে যার কারণে আপনি আমাকে কিছু বলতে চাচ্ছে না। আমার এই কথা শুনে রক্তিমের রাগ আরও বেড়ে গেল। সে আমার দুবাহু অনেক জোরে চেপে ধরে বললেন, এত জানতে ইচ্ছে করছে কেন তোমার? আমি 2 বছর আগে কি করেছি আমি তো কোনোদিন জানতে চাইনি। 2 বছর আগে রাতের সাথে তোমার কি কি হয়েছিল? তার কথায় আমার বুকটা ছেদ করে উঠল। সে কি বলছে? সে তো সবই জানে। আমার আর রাতেই মধ্যে কেমন সম্পর্ক ছিল। আমার চোখে পানি টলমল করছে, কিন্তু নিজেকে সামলিয়ে বললাম, রক্তিম রায়জাদা, আমার আর রাতের মধ্যে কেমন সম্পর্ক ছিল তা আপনি জানতেন, তবুও আপনি বলছেন তার সাথে আমার কি কি হয়েছে? আপনার অবগতির জন্য জানিয়ে দেই, আমি সারা নই যে নিজের ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে বিক্রি করে দিব। এতটুকু বলে আমি একটু নিঃশ্বাস নিলাম। রক্তিম কিছু বলতে যাবে, তাকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বললাম, আমি তো আপনাকে বলিনি যে আপনি আমাকে বিয়ে করুন, উল্টো আপনিই আমার বাসায় গিয়েছিলেন। আরে আমার তো অনেক প্রশ্ন আছে করার, কিন্তু আমি করি না, কারণ একটা সম্পর্ক গড়তে সময় লাগে আর আমার নিজেরও সময়ের প্রয়োজন। আমার কথা শেষ হতেই রক্তিম আমাকে জড়িয়ে ধরে বলল, সরি, আমি এরকম করে বলতে চাইনি। আমি তাকে বললাম, কোনো ব্যাপার না, আপনার পুরো পরিবার তো সারাদিন বলতেই থাকে, আজ থেকে আপনিও বলা শুরু করলেন। নো প্রবলেম, ভুলটা আমারই, আমাকে এখন ছাড়েন, ঘুম আসছে। রক্তিম আমাকে ছেড়ে দিল ন। আমি ধীর পায়ে বিছানার অপর পাশে মুখ করে শুয়ে পড়লাম। চোখের পানিগুলো আমার গাল বেয়ে পড়তে লাগল। রক্তিম এখন পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে আছে। সে অধরাকে এভাবে বলতে চায়নি, কিন্তু রাগের মাথায় মুখ থেকে বের হয়ে গেছে। 2 বছর আগে তার দেশ ছেড়ে যাওয়ার কারণটা অধরাকে এখন জানানো যাবে না। সে জানে অধরা এতে কষ্ট পাবে, কিন্তু করার কিছু নেই, সুযোগ বুঝে তাকে সব বুঝিয়ে বলতে হবে। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে অধরার পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপর অধরাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে মনে মনে বলল, বউ রাগ করেছে, কালকেই এই রাগ ভাঙ্গাতে হবে, আর আমি জানি এ রাগ কেমন করে ভাঙ্গাতে হবে। এসব ভেবেই রক্তিম মুচকি হেসে অধরাই গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে চোখ বন্ধ করল। ফজরের আজান কানে আসতেই আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ পিটপিট করে খুলে দেখলাম রক্তিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাকে দেখেই কাল রাতের সব কথা মনে পড়ে গেল। সব অভিমান আমার মনে এসে জড়ো হতে লাগল। আমি রক্তিমকে ধাক্কা মারা শুরু করলাম। তখনই রক্তিম বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? আমি বললাম, আমাকে ছাড়ুন, নামাজ পড়ব। রক্তিম আমাকে ছেড়ে দিল। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে একবারে বের হলাম।
ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রক্তিম বিছানায় বসে আছে। আমাকে দেখে সে মুচকি হাসি দিল। আমি তার থেকে মুখ সরিয়ে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়ালাম। রক্তিম অধরার এমন ব্যবহার দেখে অবাক হল না। সে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। সে নিজেও ফ্রেশ হয়ে অজু করে আসলো, তারপর পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় রুম থেকে বের হয়ে আসলো মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। আমি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে জায়নামাজ ভাঁজ করে ঘরে চোখ বুলিয়ে দেখলাম রক্তিম রুমের কোথাও নেই, হয়তো মসজিদে চলে গেছেন। আমি বিছানায় শুয়ে পড়লাম, মাথাটা ব্যথা করছে। চোখ বন্ধ করতেই ঘুম এসে জড়ো হলো চোখে। রক্তিম নামাজ শেষ করে বাসায় এসে রুমে চলে আসলো। রুমে এসেই দেখল অধরা ঘুমিয়ে আছে। রক্তিম মনে মনে বলল, অধরা তো নামাজের পর বারান্দায় দাঁড়িয়ে থাকে, তাহলে আজ শরীর খারাপ করল না তো? রক্তিম চিন্তিত হয়ে অধরার মাথায় হাত রাখল না। জ্বর তো নেই, হয়তো এভাবেই শুয়ে আছে। মাথায় কারো স্পর্শ পেয়ে আমি চোখ খুলে দেখি রক্তিম আমার মাথায় হাত দিয়ে রেখেছে। আমাকে চোখ খুলতে দেখেই সে বলল, তোমার কি শরীর ভালো না? আমি বললাম, আমার কিছু হয়নি। রক্তিম বলল, রাগ করে আছো? আমি কিছু না বলে বিছানা ছেড়ে উঠতে যাব, তখনই রক্তিম আমাকে বসিয়ে দিয়ে বিছানার সাথে চেপে ধরে বলল, আমি রাগের মাথায় কথাটি বলে দিয়েছি, সরি। আমি বললাম, ছাড়েন, নিচে যাব। রক্তিম আমাকে ছেড়ে দিয়ে বলল, আজ আমার শ্বশুর বাড়ি যাব, তো রেডি হয়ে থেকো। আমি বললাম, আপনার সাথে কোথাও যাব না। রক্তিম বলল, তোমাকে কোলে করে নিয়ে যাব। আমার কোনো প্রবলেম নেই। আমি বুঝতে পেরেছি এই পাগলের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি বললাম, কখন যাবেন? সে বলল, এখনই চলো। আমি বললাম, মজা করবেন না। রক্তিম বলল, 11টায় রেডি থেকো। সকালে সবাই নাস্তা টেবিলেই করল, কিন্তু রাতকে কোথাও দেখা গেল না। আমি নাস্তা শেষে সব গুছিয়ে রুমে যাব, তখনই সাহারা রায়জাদা আমাকে বলল, রাত আর সারার বিয়ের তারিখ ঠিক করতে আসবে আগামীকাল। তুই কোনো অঘটন ঘটাবি না। আমি বললাম, আপনার ছেলে রাতকে গিয়ে বলেন যে তার কোনো এক্স গার্লফ্রেন্ড দরজার সামনে এসে না দাঁড়িয়ে পড়ে। বলেই রুমে চলে আসলাম, রেডি হতে হবে। রক্তিম বাহিরে গেছে, তখনই বিছানার দিকে চোখ পড়তেই দেখলাম সেখানে একটা শাড়ি রাখা আর একটা ছোট চিরকুট। আমি শাড়িটা হাতে নিয়ে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা, আমার প্রিয় মানুষটির জন্য একটি সুন্দর উপহার। শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। শাড়িটা ঠিকমতো পরে বাহিরে আসলাম। ঠিক 10টায় রক্তিম চলে আসলো। আমি বিছানায় পা ঝুলিয়ে বসে আছি। রক্তিম আমাকে দেখে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, অধরা। আমি তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললাম। সে আমার কাছে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে বলল, কাল রাতে আমি ভুল করেছি। ভুল নয়, অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেও। তার কথায় আমি বললাম, এরপর থেকে নিজের রাগকে কন্ট্রোল করবেন। রাগের মাথায় মুখ দিয়ে অনেক কথা বের হয়ে যায় যা আমরা বলতে চাই না। রক্তিম বলল, চেষ্টা করব। আমি রেডি হয়ে নিচ্ছি, একটু পর বের হব। ঠিক 11টায় আমরা বাসা থেকে বের হয়ে আসলাম। রক্তিম আজ গাড়ি নেইনি, আমরা আজ রিকশা দিয়ে যাব। রক্তিমের হাতে অনেক শপিং ব্যাগ। আমি রিকশায় উঠে জিজ্ঞেস করলাম, শ্বশুর বাড়ির জন্য এত কিছু? রক্তিম হেসে বলল, আমার একটা মাত্র শ্বশুর বাড়ি বলে কথা। তার কথায় আমি হো হো করে হেসে উঠলাম। রক্তিম আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মুখের হাসির শব্দ বড্ড বেশি ভালোবাসি। রক্তিমের কথায় আমি লজ্জা পেয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিলাম। সে মুচকি হেসে আমার এক হাত তার হাতে আবদ্ধ করল। কিছুক্ষণ পর বাবার বাসায় পৌঁছে গেলাম।
আমি রিকশা থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম। মা দরজা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে রক্তিম পিছনে এসে দাঁড়িয়ে মাকে সালাম দিল। মা সালামের জবাব দিয়ে বললেন, ভিতরে আসো তোমরা। ভিতরে ঢুকে আমি আরো বেশি খুশি হয়ে গেলাম, কারণ চলবে।